রোহিঙ্গাদের দখলে উখিয়া টেকনাফ ৩৩টি ক্যাম্প ঘিরে বেড়েছে অপরাধ। নানামুখী সংকটে স্থানীয়রা। মিয়ানমারের টালবাহানায় কাটছে না প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা। শর্ত পূরণ করে নিজ জেলায় বদলির সুযোগ। প্রথমবারের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে আবেদন। সফটওয়্যার জটিলতায় চরম ভোগান্তি। অবশেষে উচ্চ আদালতে নিষ্পত্তি হতে যাচ্ছে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা। বিচারিক আদালতে দেয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কিনা জানা যাবে আজ। সার সংকট ও বাড়তি দামে ক্ষুব্ধ কৃষক। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে ১০,০০০ কেজি লুট। বেশ কয়েক বস্তা ফেরত, বাকিগুলো উদ্ধারের চেষ্টায় পুলিশ। এবং শাহজালালের কার্গোভেলে যে অগ্নিকাণ্ডের ১০ মাসেও ক্ষতিপূরণ পাননি অনেক ব্যবসায়ী। ঝুঁকিপূর্ণ ভবনে পণ্য খালাস। সুরক্ষা নিশ্চিত না হলে বড় দুর্ঘটনার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। দেশে প্রকৃত গণতন্ত্র ফেরাতে কাজ করছে সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থর অভিযোগ, গেল ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রেখেছিল ফ্যাসিস্ট সরকার। আর পাহাড়ের শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। ৪টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় নতুন ২ প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া, এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন ১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। 3rd টার্মিনাল যেটা আছে, আমরা ইনিশিয়ালি বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলেও করব। চিন্তা করেছি যে অ্যাটলিস্ট পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। ডিসেম্বরের মধ্যে আমরা কন্ট্রাক্ট সাইন করতে চাই। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। তিনি বলেন, পাহাড়ে শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সম্প্রীতি, সংহতি, সুষম বন্টন এবং বৈষম্যমুক্ত পার্বত্য অঞ্চল হিসাবে গড়ে তোলার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দপ্তর বদল হওয়া মন্ত্রী আফরোজা খানম জানান, সরকারি খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম নিশ্চিত করতে হবে সংশ্লিষ্টদের। মানুষ যাতে নিরাপদ খাদ্য পায় সেটার দিকেও আমরা সবাই লক্ষ্য রাখব। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। তিনি জানান, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন করা হবে। সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারও অফিস করেছেন মন্ত্রণালয়ে। তিনি বলেন, সব ধর্মের অনুসারীরা যাতে নির্ভয়ে তাদের দাবি জানাতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রথম ১৮০ দিনে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে 11 দলীয় ঐক্য বলছে, অব্যবস্থাপনার কারণে বেড়েছে জনদুর্ভোগ। গ্যাস বিদ্যুৎ সংকটের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জোট নেতারা। আপনারা সরকারকে সবসময়
গণভোটের রায় বাস্তবায়নে ঘোষিত কর্মসূচির প্রস্তুতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে 11 দলের বৈঠক। রোববার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে এই বৈঠকে যোগ দেন জোট নেতারা। বৈঠকে লং মার্চের সময়সূচিতে আনা হয় কিছু পরিবর্তন। ব্রিফিংয়ে নেতারা জানান, আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম, 19 সেপ্টেম্বর রংপুর, 31 অক্টোবর খুলনা ও 21 নভেম্বর সিলেট অভিমুখে লং মার্চ করবে 11 দল। প্রথম দিন লং মার্চ শুরুর আগে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে হবে সমাবেশ। সরকার যেন এদিক সেদিক উকিঝুঁকি না মেরে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের যে পদক্ষেপ ভুল পথে পা বাড়াচ্ছে, এটার যে পরিণতি ভালো হবে না, এটা আমরা ক্লিয়ার মেসেজ বিরোধী দল থেকে জানিয়ে দিচ্ছি, আগেও জানিয়েছি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক বলেন, 180 দিনে ব্যর্থ সরকার তলানিতে ঠেকেছে জনআস্থা, বেড়েছে মানুষের দুর্ভোগ। সরকার অপরিকল্পিত এবং অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং জনআস্থা, একটা সরকারের যে পাবলিক ট্রাস্ট প্রয়োজন, সেই জনআস্থা একেবারেই তলানিতে গিয়েছে। এই 6 মাসে আইন শৃঙ্খলার পরিবেশ বিপ্লব পরবর্তী পরিস্থিতির থেকেও ভয়ানক রূপ ধারণ করেছে। ঢাকাতেও লোডশেডিং হচ্ছে এবং লোডশেডিং দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পার হয়েছে। সরকার সেগুলো স্বীকার না করে বরং 180 দিনের একটা সাফল্য মণ্ডিত তারা দেখানোর চেষ্টা করছে, যেটা একেবারেই জনগণের সাথে প্রতারণা। এর আগে সকালে রাজধানীতে সেমিনারে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগের পথই অনুসরণ করছে বিএনপি। এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। দেশে কোনো নব্য ফেসিবাদকে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গার দেখতে দেখতে কেটে গেছে 9 বছর। উখিয়া টেকনাফের পাহাড় অরণ্য এখন 33টি ঘিঞ্জি ক্যাম্পে পরিণত হয়েছে। বদলে গেছে স্থানীয় মানুষের জীবনও, কিন্তু প্রত্যাবাসনের পথ এখনও অনিশ্চিত। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ গত 9 বছরে বদলে যাওয়া এক জনপদ। একসময় এসব জায়গা পাহাড় এবং অরণ্যে ঘেরা থাকলেও এখন বোঝার কোনো উপায় নেই। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে এসব জায়গায় আশ্রয় দেয় বাংলাদেশ। আমি এখন অবস্থান করছি উখিয়ার লম্বাসিয়া 1 নম্বর ক্যাম্পের কাঁটাতারের ভেতরে। চারপাশে যেসব টিলা দেখছেন, এখানে 4 থেকে 5 হাজার রোহিঙ্গার বসবাস, কিন্তু তার বিপরীতে স্থানীয় বাসিন্দার বাঙালি পরিবার রয়েছে মাত্র 5টি, যারা জন্ম থেকে এখানে বসবাস করছে। কিন্তু এসব টিলায় আগে সামাজিক বনায়ন ও কৃষিকাজ হতো, কিন্তু রোহিঙ্গা আসার পর থেকে এসব জায়গা জমি ছেড়ে দিতে হয়েছে রোহিঙ্গাদের জন্য, যার কারণে নানা ধরনের আর্থিক সংকটে চরম ক্ষতির মুখে পড়েছে বাঙালি স্থানীয় পরিবারগুলো। পরিবেশগত বিপর্যয়, অর্থনীতি, নিরাপত্তা সমস্যা, নানা সমস্যার মাঝে আমরা সম্মুখীন হচ্ছি। রোহিঙ্গাদের আশ্রয় দিতে নিজের উঠানের জায়গা ছেড়ে দিয়েছিলেন স্থানীয় সালাহা বেগম। এখন তার বাড়ির চারপাশ ঘিরে গড়ে উঠেছে রোহিঙ্গা বসতি। তাই হয়ে 2 মাস হলে আর নিকা করি যাইব বলে হয়ে আর কি করছি উঠান গাড়ায় দোকান দি ফেলাই। এখন তারা এখন 9 বছর চলত যাইবার কিছু নাই, এখন আরো অভাব হতে গিয়ে। রোহিঙ্গা আসার পর বদলে গেছে স্থানীয় শ্রমবাজারও। কম মজুরিতে কাজ করায় স্থানীয়দের কাজ পাওয়া কঠিন হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। ক্যাম্পে অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযোগও বাড়িয়েছে স্থানীয়দের উদ্বেগ। তবে সংকট শুধু স্থানীয়দের নয়, 33টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার জীবনও দিন দিন কঠিন হচ্ছে। কমেছে আন্তর্জাতিক সহায়তা, বেড়েছে খাদ্য ও জীবিকার সংকট। দীর্ঘ 9 বছরের অনিশ্চিত ক্যাম্প জীবনে হতাশ রোহিঙ্গারা চান দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সমস্যা মানুষের 10 জন 11 জন 12 জন আছে ক্যাম্পন মাঝিদ আছে, আর তো এখন ভালো না লাগে, আর বেশি কষ্ট আছি। আগে আর $12, এখন $60, তো এই না আর তো এখন নকুলার রিফিউজি জিন্দি ওদি আন
ইয়াত্তনারও বুড়া জিন্দিগি অসা জিন্দিগি দুনিয়ার মাঝে আর নাই। ইউএনএইচসিআরের মতে নাগরিকত্ব, নিরাপত্তা, মৌলিক সেবা ও জীবিকার নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন টেকসই হবে না। মিয়ানমারের সহিংসতা অব্যাহত থাকায় সেই পরিবেশ এখনও তৈরি হয়নি। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মতে ত্রাণের পাশাপাশি প্রয়োজন নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুস্পষ্ট পথরেখা। Healthcare, like education, it means being able to pursue livelihoods. It also means having a pathway to citizenship documentation. As long as those things are not in place, it is not possible for people to go back. স্টেটলেসনেস একটা মানুষকে অনেকটা নাই করে দেয় আর কি, মানে তার কোনো দেশ নেই, তার কোনো ভূমি নেই। এইটা তাদেরকে কখনো কখনো ফ্রাস্ট্রেশন থেকে ডেসপারেট করে তুলছে। 2017 সালের আগস্টে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা আগমন ঘটলেও মিয়ানমারের অনীহায় এখনও একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই বাছাই তালিকায় বাংলাদেশে আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে কূটনীতিকরা বলেন, মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত। মিয়ানমারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় 25,000 শিশু। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ঢলের 10ম বছরের প্রবেশ উপলক্ষে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের আয়োজনে সেমিনারে উঠে আসে সংকটের বহুমাত্রিক প্রভাব। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী এই সংকট এখন শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য ক্রমেই তা নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে। The figure is around $20 billion. Then you have real power. Then you can sit down and bargain with the other side. Because at the end of the day, keep in mind, you need Myanmar military or the Arakan army if the repatriation has to be done. কূটনীতিকদের বক্তব্যে উঠে আসে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখার কথা জানায় চীন। আর ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে আরও 14 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয়। Further 14 million euros precisely to boost skills development for the refugee community, but I have to insist also very much at the same time for the host community. We agree that return is the aim. The return has to be safe, voluntary, dignified and sustainable. যাচাই বাছাই প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রত্যাবাসন শুরুর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। The verification process must be expedited on the basis of the agreed bilateral instruments, taking into account children born in the camps. The commitment that the Chinese president made this time during our Honorable Prime Minister's visit will reflect in their actions also. দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি জাতিসংঘ, আঞ্চলিক উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা। The humanitarian situation remains extremely serious. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন চলছে। নিজ জেলায় শর্ত সাপেক্ষে বদলি হতে পারবেন শিক্ষকরা, তবে সফটওয়্যার জটিলতায় নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এসব জটিলতা নিরসনে কাজ চলছে। নুরে আলম পিন্টু রিপোর্ট। বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে গত 21 আগস্ট। চলতি সপ্তাহ জুড়ে অনলাইনে পুরো আবেদন প্রক্রিয়া চলবে।
বেশ কয়েকটি শর্তে শিক্ষকরা আবেদন করতে পারছেন। আবেদনকারী সর্বোচ্চ 3টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। চাকরির আবেদনে দেয়া নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলি আবেদন। আবেদনকারী শিক্ষক বা স্বামী স্ত্রীর নিজ জেলা বা কর্মস্থলের জেলায় আবেদন করতে পারবেন। চাকরিতে যোগদানের 2 বছর হলে আবেদনের যোগ্য হবেন। বদলি হয়ে কর্মস্থলে ন্যূনতম 2 বছর কাজ করতে হবে। কারো বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা থাকলে সে বদলি আবেদন করতে পারবেন না। এখানে ম্যানুয়াল কোনো সিস্টেম থাকবে না। এখানে কাউকে ফেভার করার সুযোগ থাকবে না। কারো ইচ্ছা মতো ম্যানুয়ালি বদলি করার সুযোগ না থাকার কারণে টোটালি যেটি স্বচ্ছ, তার প্রাপ্যতা ভিত্তিক, সেভাবেই বদলিটি একটি বাটন ক্লিকের মাধ্যমে সারা দেশে একযোগে হয়ে যাবে। বদলি প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন শিক্ষকরা। তবে সফটওয়্যারে আবেদন করতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমপদ বা সময় স্কেলে বদলিতে সমস্যা হচ্ছে। এখন চাইলে জনস্বার্থে একটা পয়েন্ট আমাদের বদলিতে আছে, যদি কোনো শিক্ষক কোনো জায়গায় নির্যাতনের শিকার হয়, সেই জায়গাটাকে ফোকাস করে সংশ্লিষ্ট অধিদপ্তর ওই শিক্ষককে বদলি করে জনস্বার্থে যে অন্য একটা জায়গায় দিয়ে শিক্ষককে নিরাপত্তা দিতে পারবে। সেই সঙ্গে স্বামী স্ত্রীর কর্মস্থলে জেলা দেয়া থাকলেও সেখানে আবেদন করা যাচ্ছে না। প্রতিষ্ঠানের শূন্য পদ থাকলেও সফটওয়্যারের ত্রুটির কারণে এসব পদ খালি দেখাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। পাসওয়ার্ড আইডি যে জটিলতা, সকল কিছু ঠিক থাকা সত্ত্বেও ইনভ্যালিড পাসওয়ার্ড আসছে, এটা তো শিক্ষকদের ভুল না, ভুল হচ্ছে আপনার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা, এদের ভুল। সারা দেশে এমপিওভুক্ত 5.5 লাখের বেশি শিক্ষক আছেন। এবারই প্রথমবার শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি শিক্ষকদের যে বদলি প্রথা চালু হয়েছে সেটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে এর থেকে সুফল মিলবে। আর আবেদনের ক্ষেত্রে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আজ। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। অবশেষে দেশের উচ্চ আদালতে নিষ্পত্তি হতে যাচ্ছে ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা। ডেথ রেফারেন্স ও আপিল বিভাগের দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। গত 28 জুলাই হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল শুনানি। শুনানিতে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে আইনি লড়াই শুরু করে রাষ্ট্রপক্ষ। অপরদিকে খালাসের পক্ষে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে গত 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশের মানুষ। বোনের মর্মান্তিক মৃত্যুতে ওই বছরের 8 এপ্রিল মামলা করেন ভাই মাহমুদুল হাসান নোমান। 28 মে অভিযোগপত্র দাখিল হলে 20 জুন আসামিদের বিচার শুরুর আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মাত্র 61 কার্যদিবসে 87 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক গ্রহণ করা হয়। পরে 24 অক্টোবর রায়ে বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। নিম্ন আদালতের রায়ের পর 2019 সালের 29 অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার সব নথি আসে হাইকোর্টে। বিচারিক আদালতে দেয়া হয় 16 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, তা জানা যাবে হাইকোর্টের রায়ে। অপরদিকে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জানাতে থানায় গেলে তৎকালীন সোনাগাজী থানার ওসি মোজাম্মেল হোসেন নুসরাতকে বিব্রতকর প্রশ্ন করার ভিডিও গোপনে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মোজাম্মেলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 8 বছরের সাজা দেওয়া হয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বাড়ি ফেরার পথে গতিরোধ। বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, পরিকল্পিত খুন দাবি স্বজনদের। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। কুড়িগ্রামের ফুরুঙ্গামারীতে ডিলারের গুদামের দরজা ভেঙে 10,000 কেজি সার লুট করেছেন কৃষকরা।
কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তাদের, তবে সরকারি নিয়মে সার বিক্রির দাবি ডিলারের। লুট হওয়া সার উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গুদামের দরজা ভেঙে সারের বস্তা কাঁধে নিয়ে ছুটছেন কৃষক। লুট হয়েছে 10,000 কেজি ইউরিয়া। রোববার সারের জন্য কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলার তাইফুর রহমান মুকুলের গুদামে ভিড় করেন কৃষকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও দোকান না খোলায় গুদামের দরজা ভেঙে 197 বস্তা ইউরিয়া নিয়ে যান তারা। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত বরাদ্দ পেলেও কৃষকদের সার দিতে গড়িমসি করছিলেন ডিলার মুকুল। কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে মুকুল জানান, সরকারি নিয়মেই সার বিক্রি করছিলেন তিনি। একজন লোকের উস্কানিতে এই জিনিসটা আজকে ঘটনাটা ঘটছে, সবাইকে উস্কানি দেয়। এই লোকটার নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কিন্তু লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। কিন্তু পরে ঘটনা ঘটবে, এটা যদি আমি আইনের আওতায় না যাই এটা তো দেখতে খারাপ দেখা যাবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরই মধ্যে ফেরত পাওয়া গেছে অন্তত 40 বস্তা ইউরিয়া। বাকিগুলো উদ্ধারে চলছে তৎপরতা। যে পরিমাণ সারের দরকার সেই পরিমাণ সার নাই, কৃষকরা সংক্ষুব্ধ হয়ে গেছে। এই সমস্ত থেকে করছে, তারপরে আমরা খবর পেয়ে গেছি, যতটুকু পারছি আমরা তাদেরকে নিবৃত্ত করছি। কৃষি বিভাগের তথ্য মতে শিলখড়ি ইউনিয়নের চাহিদা প্রায় 4000 বস্তা ইউরিয়া, তবে বরাদ্দ ছিল 1320 বস্তা। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ডাকাতি নয়, ইয়াবার সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তানসহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা গেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক ও শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকারী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগুতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাছুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। বাড়ি ফেরার পথে বগুড়ার সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজের সামনে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম চা খাওয়ার জন্য বন্দর মোড় এলাকায় যান। ফেরার পথে কয়েকজন তার পথ রোধ করে। এক পর্যায়ে রমজান ও নিঝুম নামে 2 জন তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত করে কিছু আলামত পেয়েছি। ঘটনার সাথে যারা জড়িত আমরা ইতিমধ্যেই শনাক্ত করেছি। তাদেরকে ধরার জন্য একাধিক টিম কাজ করছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে কঠোর আইনের মুখোমুখি করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। বঙ্গোপসাগর ইজারার নামে লাখ লাখ টাকার বাণিজ্য। বন বিভাগের অনুমতির আড়ালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে উপকূলের চর, খাল, নদী ও সাগরের মোহনা। মাছ ধরতে হলে জেলেদের গুনতে হচ্ছে লাখ লাখ টাকা। বন কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ জেলেরা। টাকা দিতে না পেরে মাছ ধরা ছেড়ে পেশা বদলাচ্ছেন অনেকে। তবে রাজস্ব আদায়ের বিনিময়ে সমুদ্রে মাছ ধরার অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে দাবি অভিযুক্ত বন কর্মকর্তার। জেলা প্রশাসন বলছে, সমুদ্র, নদী কিংবা খাল ইজারা দেওয়ার ক্ষমতা কারও নেই।
শিকদার জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে আসে। এটা মিথ্যা কথা। যদি আমি টাকা না দিই তাইলে বলে গাছ কাটা মামলা দিবে। আর পরিণামে জাল নৌকা শুদ্ধ মনে করেন গায়েব হয়ে দিবে, নিজেও গায়েব হয়ে দিতে পারে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি, যেখানে সবার জন্য উন্মুক্ত থাকার কথা মাছ ধরার সুযোগ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, 1 বছরের জন্য নির্দিষ্ট জলসীমা নিয়ন্ত্রণে নিয়ে মাছ ধরার সুযোগ দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। ইজারাদারের চাহিদা মতো টাকা দিলেই মিলছে মাছ ধরার অনুমতি। তুফানিয়া চর সংলগ্ন বঙ্গোপসাগরের এই মোহনাটি বন বিভাগের কাছ থেকে ইজারা নেয়ার দাবি স্থানীয় প্রভাবশালী আড়তদার মোশাররেফ হোসেনের। তাই তাকে 2,60,000 টাকা দিয়ে এখানে মাছ ধরছেন জেলে জাকির মাঝি। এই মোহনায় অন্য কোনো জেলের মাছ ধরার সুযোগ নেই। প্রত্যেক বৈশাখে ডিট দেয় 2,60,000 টাকায় চর আমাদেরকে 1 বছরের লেগে বিট দিস। 1 বছরের ভিতরে এই চর গড়া কেউ দিতে পারে না, অন্য মাছ ধরতে পারবে জেলেরা, চর গড়া আমরাই দেবো। রাঙ্গাবালির সোনার চর, চরহেয়ার, চর কাশেম, জাহাজমারা, মায়ার চর, গ্যাপের চর, তালেবের চর সহ উপকূলের বিভিন্ন চর ঘিরে একই অভিযোগ। বাদ যায়নি বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ডুবোচর, নদী মোহনা কিংবা উপকূলের কাছের জলসীমাও। কিভাবে এত বিশাল জলাঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেল একটি চক্রের হাতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে বন বিভাগের অনুমতিপত্র বিএলসি। বন বিভাগের আওতাধীন খালে মাছ ধরার এই অনুমতিকে কেন্দ্র করেই আশপাশের বিস্তীর্ণ জলাঞ্চল নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। আর এই পুরো প্রক্রিয়ায় বন বিভাগের কিছু কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ জেলেদের। খাল ডাক নেওয়া লাগে টাকা দিয়ে, যে টাকা দিয়ে নিতে পারে তারা মাছ ধরতে দেয়, আর অন্য কেউ মাছ ধরতে দেয় না। কারে টাকা দেওয়া লাগে, আর টাকা না দিলে কি হয়? বিটো বিচার সরকারিভাবে বেলসি ওসিরা কাটতে দেয়, ফরেস্টাররা কাটতে দেয়, যেমন নেতা করে, স্থানীয় নেতা করে, নেতার কাছ থেকে আমরা আর কি টাকা দিয়ে কিনে এবার ভাই। উপকূলের সংরক্ষিত বনের মধ্যে এমন ছোট ছোট শত শত খাল রয়েছে। এই খালগুলোতে চাইলেই কোনো জেলে মাছ শিকার করতে পারেন না। মাছ শিকারের জন্য বন বিভাগের কর্মকর্তা এবং প্রভাবশালীদের নির্ধারিত টাকা পরিশোধ করেই নির্দিষ্ট কিছু লোক মাছ শিকার করতে পারেন। কিন্তু মোটা অঙ্কের এই টাকা দেওয়ার সামর্থ্য নেই অনেক সাধারণ জেলের। এতে বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা চালানো মানুষগুলো পড়েছেন চরম বিপাকে। তবুও পেটের দায়ে ধার দেনা করে কেউ কেউ পরিশোধ করছেন দাবিকৃত টাকা। বাগানে ছোট ছোট খাল, এই বাগানে যাই মাছ ধরতে দেয় না, হে কেসের ভয় দেখায়। মাইরের শেষে আমি একটা হতা চাইছি, আমার 20,000 টাকা দিতেই। মাছ ধরতে গেলে এক কাছে টাকা দিয়ে পাশ করে যাইতে হয়, টাকা না দিলে এরা আমার সাথে সেইভাবে ভালো ব্যবহার করে না। সম্প্রতি মাছ ধরার অনুমতি দেওয়ার কথা বলে শতাধিক জেলের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে বন বিভাগের মৌডুবি বিট কর্মকর্তা শোয়েব খানের বিরুদ্ধে। অভিযোগের পর তার বদলি হলে টাকা ফেরত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তাকে টাকা না দিয়ে কেউ ওখানে মাছ শিকার করতে পারে না। সে মামলা করে, মামলার ভয়ভীতি দেখায় এবং মোটা অঙ্কের টাকা সে হাতিয়ে নেয় তাদের কাছ থেকে, জেলেদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। তুফাইনা চর দেবে গইয়া 1.5 লক্ষ টাকা নিস। এই 1.5 লক্ষ টাকা যদি মনে করেন আমরা টাকা না দিই, তাহলে আমাদের মাছ ধরতে দেবে না। যদি টাকা না দিয়ে ওই বনে ঢোকে, তাহলে সে মামলার হুমকি দেয়। আর আমরা সাধারণ মানুষ ভয়তে কি করব? আপনি ওখানে সমুদ্র ইজারা দিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সময় সংবাদের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত বন কর্মকর্তা। এ সময় তার পিছু নেয় সময় সংবাদ। জানতে চাইলে তিনি দাবি করেন রাজস্ব আদায়ের বিনিময়ে সমুদ্রে মাছ ধরার অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে তার। সমুদ্র বা এইগুলো কি ইজারা দেওয়া যায়? না, ইজারা না, আমরা পারমিট দিছি, আমরা সরকার পারমিট দিছি, আমাদের পারমিট দিতে পারি, আমরা এটা কি আপনি আবেদন সাপেক্ষে দিতে পারি। এক একটি চরে মাছ ধরার অনুমতিপত্র নিতে সরকারি রাজস্ব হিসেবে জমা দিতে হয় মাত্র 500 থেকে সর্বোচ্চ 5,000 টাকা। অথচ এর আড়ালে 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। এই বিপুল টাকার একটি অংশ স্থানীয় প্রভাবশালীদের পকেটে যায় বলে অভিযোগ বন বিভাগের। এই মাছের ঋণে আমি ডিল করছি, আমি জানি চর আছে, এক একটা চর বা একটা খাল এখন এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। 24টা বিএলসি দিয়েছেন, তার মানে এই বনে 24 জন মানুষ মাছ ধরতে পারবে। এটা তো আমার তো সীমিত জায়গা, আমার কাছে যে আবেদন আসলে আমি করছি। তারপরে যদি এরকম কোনো ব্যত্যয় থাকে যে তারা পুরো কলাপস করে পুরা সমুদ্র দখল, এই জিনিস এটা তো কোনোভাবে এটা সম্ভব না। তবে বন বিভাগের অনুমতি কিংবা ইজারার নামে বঙ্গোপসাগর নিয়ন্ত্রণের অভিযোগ সরাসরি নাকচ করেছেন জেলা প্রশাসক। তিনি জানান সমুদ্র, নদী কিংবা খাল ইজারা দেওয়ার ক্ষমতা কারো নেই। সমুদ্র সবার জন্য উন্মুক্ত, আইন মেনে সেখানে সব জেলেই
মাছ ধরতে পারবেন। বন বিভাগ কেন, কারোই কিন্তু সমুদ্রকে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। যে সমুদ্র হচ্ছে উন্মুক্ত, যারা প্রকৃত মৎস্যজীবী তাদের দ্বারা যে মৎস্য আহরণের যে বিষয়টি সেটি মৎস্যজীবীরাই করবে। পুলিশ বিভাগ রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে, তাদের সবার সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। রাঙ্গাবালির উপকূলে রয়েছে 30টির বেশি চর ও ডুবোচর। এসব এলাকা থেকে বিএলসির মাধ্যমে প্রতি বছর বন বিভাগের রাজস্ব আদায় হয় মাত্র 50 থেকে 80 হাজার টাকা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ পাননি বেশিরভাগ ব্যবসায়ী। উল্টো পড়ে যাওয়া ভবনের নিচেই দেদারসে চলছে পণ্য খালাস। ফায়ার সার্ভিস কার্গো ভবনটিকে ঝুঁকিপূর্ণ বললেও ভ্রুক্ষেপ নেই কারো। এমনকি সুরক্ষা নিশ্চিতে কোনো চিঠিও দেয়নি বাংলাদেশ বিমান। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, ক্ষতিগ্রস্ত ভবনে আবারও দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে? কাজল আবদুল্লাহর 2 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। 2025 অক্টোবর ঢাকা বিমানবন্দরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্পর্শকাতর এলাকায় এমন ধ্বংসলীলায় স্তম্ভিত হয় দেশবাসী। এ ঘটনায় শুধু তৈরি পোশাক খাতের ক্ষতি হয় আর্থিক মূল্যে প্রায় 102 কোটি টাকার, আর সামগ্রিক ক্ষতি প্রায় 12,000 কোটি টাকা। ঘটনার পর পেরিয়েছে 10 মাস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি আদৌ পেয়েছেন ক্ষতিপূরণ? কিছু কোম্পানি হয়তো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারে, বা ম্যাক্সিমাম এগুলো পাওয়া যায় না আসলে, কারণ ছোট বিষয় তো। এখানে দেখা যায় $5,000, $10,000, $20,000 ইস্যু থাকে, যেগুলো শুধু আর্জেন্ট পণ্য। তো এই ছোটো ফিগার নিয়ে ইন্স্যুরেন্স ক্লেম করে তার পিছিয়ে ঘোরার থেকে অনেকে এটা করেও না। এবার আসা যাক আমদানি কার্গো ভিলেজের বর্তমান দৃশ্যপটে। এখনো দেয়ালে আগুনের কালো দাগ, পুড়ে যাওয়া ছাদ, ক্ষতিগ্রস্ত নানা উপকরণ দৃশ্যমান। অথচ সেই জায়গারই কিছু অংশ রং করে চলছে সব ধরনের কর্মযোগ্য। 18 অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্গো ওয়ার হাউস পুড়ে ছাই হয়ে গেছে। 10 মাস অতিবাহিত হয়েছে, অদ্য পর্যন্ত এই কার্গো ব্যবস্থাপনার কোনো আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় থাকা বাংলাদেশ বিমান জানিয়েছে, নিরাপদ কার্গো কমপ্লেক্সের জন্য চিঠি দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। বর্তমান অবকাঠামো কতটুকু নিরাপদ জানতে চাইলে পুরো বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো, অগ্নি নিরাপত্তা ও পরিচালনার দায়িত্বে থাকা সিভিল এভিয়েশনের পর্ষদ সদস্য কেউই কথা বলেননি। আমাদের বি সেকশনে যে চালু আছে, এখানে নিরাপত্তা সঠিকভাবে রয়েছে। ফায়ার সেফটি প্ল্যান এটাও আমাদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় আছে। ভবনটিতে অনুমোদিত ফায়ার সেফটি না থাকায় কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ বলছে ফায়ার সার্ভিস। আবারও কোনো অঘটনের দায় বর্তাবে বেবিচকের ওপরই। এই বিল্ডিংটা তো একসময় করা হয়েছিল, এটা একটা কার্গো স্টোরেজ ফ্যাসিলিটি। এইটা তো কার্গো ভিলেজ হিসেবে গণ্য করা যায় না এটা, এবং কার্গো ভিলেজের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেই ক্যারেক্টারিস্টিক্সের কোনো কিছুই এখানে নাই। এটা একটা কার্গো গোডাউন হিসেবে করা হয়েছিল। যতক্ষণ না তারা ফুল ফ্লেজেড আপনার কার্গো কমপ্লেক্স তৈরি করছে, ততক্ষণ কিন্তু ঝুঁকি থেকেই যায়। সাময়িক সুবিধা পেতে নিরাপত্তায় আপোষ করলে দীর্ঘমেয়াদে আরও বড় ক্ষতির ঝুঁকি তৈরি হয়, সতর্কবার্তা অংশীজনদের। স্বল্প পরিসরে হলেও এই পোড়া কার্গো ভবনের নিচেই প্রতিদিন আনাগোনা শত শত মানুষের। চলছে ব্যাংকিং, কাস্টমস এবং পণ্য খালাসের মতো কার্যক্রম। সংশ্লিষ্টরা মনে করেন, পরবর্তীতে যে কোনো ঘটনায় প্রাণহানির মতো ঘটনা, পাশাপাশি প্রশ্নবিদ্ধ হতে পারে বাংলাদেশের এয়ার কার্গো ব্যবস্থাপনা নিয়ে। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে ধানের দাম কমেছে, এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবার দাবি কৃষকের। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন গোপালগঞ্জ ধানের হাটে। এই মুহূর্তে আমি গোপালগঞ্জ ধানের হাটে রয়েছি, যেখানে সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের ধান বেচাকেনা এখানে করেন। তো আজকের হাটে কৃষকদের কিন্তু হতাশার চিহ্নই ফুটে উঠেছে। বিশেষ করে চিকন ধানের দাম তারা পেলে কিন্তু মোটা ধানের যে দাম সেটা কিন্তু পাচ্ছেন না। আজকে হাটে যেটা আমরা দেখেছি যে 28 যে ধানটি সেটি প্রতি মণ 1200 টাকা থেকে 1100 টাকা বিক্রি হয়। 90 জিরা কাটারি প্রতি মণ 2250 টাকা এবং বগুড়াটি বিক্রি হয় 1750 টাকা। তবে জিরা কাটারি যে ধান সেটা কিন্তু অনেক বেশি দামে তারা বিক্রি করছেন, প্রতি মণ 4000 টাকা করে। আজকের এই যে ধানের হাট, বিশেষ করে ক্রেতা যারা আছেন তাদের সংখ্যা অনেক কম বলে তারা জানিয়েছেন। এবং কৃষকদের যেটা অভিযোগ, তারা যেটা বলছেন যে
এই যে হাটে তারা ধান নিয়ে আসেন, তাদের যে ধান উৎপাদন খরচই তারা উঠছেন না। বিশেষ করে একটা যোগ সাজস তারা বলছেন যারা ক্রেতা তারা কিন্তু নিজেদের মধ্যে সমন্বয় করে আপনার মিলার এবং বড় বড় ধান ব্যবসায়ী তারা ধান কিনেন, তারা কিন্তু একটা কম দামি তারা কিনছেন এবং তাদের যেটা অভিযোগ কৃষকদের তারা বলছেন যে বড় বড় মিলার এবং ধান ব্যবসায়ীদের কাছে অনেক বেশি ধান মজুত রয়েছে। তবে আরেকটা বিষয় হচ্ছে ধানের দাম কমলেও কিন্তু বাজারে চালের যে দাম সে দামটি কিন্তু আপনার এখনও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এটা একেবারেই আপনার সমন্বয় হচ্ছে না বলে অনেকে এটা জানিয়েছেন এবং দিনাজপুরে ধান এবং চালের যে এটা আপনার বাজার সেটাতে কিন্তু অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি। কৃষকরা বারবারই যে কথাটা বলছেন যে সামনে আমন মৌসুম, তারা বলছেন যে এখনই কিন্তু তারা সারের জন্য তাদের একটা উৎকণ্ঠা, সার তারা কিন্তু আপনার তেমন পাচ্ছেন না এবং তারা যেটা বলছেন যদিও পান তাদের বেশি দামে তাদের এটাকে সার কিনতে হয়। এবং আজকের যে গোপালগঞ্জের যে হাট, এই হাটের যে কেনাবেচা, এই কেনাবেচার কিন্তু আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুরের গোপালগঞ্জ ধানের হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। ইমারত বিধিমালা না মেনেই বরিশালে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। গত 6 মাসে 1400 নতুন ভবনের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। খোদ কর্তৃপক্ষই বলছে 95% ভবন নির্মাণে মানা হচ্ছে না আইন। সাম্প্রতিক বছরগুলোয় মৃদু ভূমিকম্পে নগরীর অন্তত 8টি ভবন হেলে পড়ে। তাই আইন লঙ্ঘনের এই মহোৎসব ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। সুজয় দাস ও সুমন হাসানের তোলা ছবিতে অপুর প্রতিবেদন। উঁচু পিলার, ঢালাই ছাদ, চলছে বহুতল ভবন নির্মাণের বিশাল কর্মযজ্ঞ। অথচ এই পুরো কাঠামোটি গড়ে উঠেছে অনুমোদনহীনভাবে। বরিশাল নগরীর জর্ডান রোডের নির্মাণাধীন এই ভবনটির জন্য নেওয়া হয়নি সিটি কর্তৃপক্ষের কোনো অনুমোদন। তবে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে কাজ বন্ধের নির্দেশ দেয় নগর ভবন। বরিশালে পুরো আবাসন খাতেই চলছে একের পর এক টেক্কা দেয়ার মরণ খেলা। নিয়ম অনুযায়ী ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুসরণ বাধ্যতামূলক থাকলেও তা হচ্ছে না। সিটি কর্পোরেশন থেকে গত 6 মাসে নতুন 1400 ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে অনুমোদন পাওয়ার পর 95% মালিকই আর নির্দেশনার তোয়াক্কা করেন না। ফলস্বরূপ গত কয়েক বছরে মৃদু ভূমিকম্পে নগরীর বেলতলা, বাংলাবাজার ও সদর রোড সহ বিভিন্ন এলাকার অন্তত 8টি ভবন হেলে পড়েছে। মাস্টার প্ল্যানের ক্ষেত্রে যে কোনটা শিল্পায়ন, দেন শিল্পাঞ্চল, কোনটা আসলে আবাসিক এরিয়া, কোনটা মিক্সড ইউজ এরিয়া বা কোনটা সোললি একদম বিজনেস পারপাস এরিয়া, এই জায়গায় ভবনগুলো আমরা আসলে ওই জিনিসটা মেনটেন করি। ডানে বামে কতটুকু ছাড়তে হবে সব কিছু আমরা উল্লেখ করে থাকি। সমস্যা হলো তারা যখন প্রথম তলার কাজ করে তখন হয়তো কেউ কিছু মানে দোতলা থেকে ওঠার পরে তারা আবার বেশিরভাগ ক্ষেত্রে এই যে সাইডে চলে যায়। বরিশাল অঞ্চল বাংলাদেশের দক্ষিণে ডেল্টাইক অঞ্চলে অবস্থিত হয়। এখানের মাটি খুবই নরম এবং এই নরম মাটিতে ভূমিকম্পের কারণে যে ওয়েভ তৈরি হয় সেই ওয়েভের শক্তি সঞ্চয় প্রবণতা বেশি থাকে এবং এই কারণে শেকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহলের মতে নিয়ম না মেনে গড়া এসব স্থাপনা ভবিষ্যতের বরিশালকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। রাস্তার আয়তন বাড়ে নাই, খালি জমির আয়তন বাড়ে নাই, শুধু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত ভবন যখন নির্মাণ হবে তখন বরিশাল বসবাসে উপযোগী থাকবে না। সরকার তো নিয়ম করে, হ্যাঁ, কিন্তু নিয়মগুলি আসলে মনিটরিংটা করা দরকার। এই দিক দিয়ে একটা দুর্বলতা আছে। এদিকে নকশা বহির্ভূত এসব ভবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এটা গ্রুপ একদম দুর্নীতির মাধ্যমে কাজটা করতেছে। আমরা চাই এদের মূল জায়গাটা উদ্ঘাটন করতে এবং এদেরকে একদম তৃণমূলেই আমরা এদেরকে ধরতে চাই। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে হোল্ডিং এর সংখ্যা 58,000, যার মধ্যে 41,000ই ভবন, যেখানে বহুতল ভবনের সংখ্যা প্রায় 2.5 শতাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে বেড়েছে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব। চিকিৎসা নিতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। যদিও কর্তৃপক্ষের দাবি পোকা দমনে দফায় দফায় নেওয়া উদ্যোগেও মিলছে না প্রতিকার। সুজন দামের ছবি এবং মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সকালে আনছি নাস্তা আমরা খাইতে, সেই নাস্তা তো থুইয়া দিছি তেলাপোকায় টানে।
বিছানার তোষক তুলতেই তেলাপোকা আর ছারপোকার ছোটাছুটি, উৎপাতে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। এ চিত্র পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের। পুরুষ অর্থ সার্জারি ও হাম আইসোলেশন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব। এমনকি অনেক সময় খাবারেও পাওয়া যায় তেলাপোকা। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা নিতে গিয়ে উল্টো ভোগান্তি রোগী ও স্বজনদের। বিছনা শুতে পারি না সার পোকার কারণে, আর খানা খেতে পারি না তেলা পোকার কারণে। পাও অসুস্থ, পাও ঢাকিয়ে রাখতে হচ্ছে গামছা দিয়া, কানের মধ্যে যাইতে পারে, কানে খাতা মুড়ে দিয়ে থাই। ডাক্তারেরা কোন রকম দেখিয়া হেরা যায়, এখন তো ভোগ করি আমরা। এ অবস্থায় বিভিন্ন ওষুধ ব্যবহার করেও পরিত্রাণ মিলছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর সেবা দিচ্ছি, যারা কাজ করতেছি বেড সাইডে, আমরাও কিন্তু সাফার করতেছি। কিছুটা আমরা নিরাময় করতে পেরেছি, তবে এখনো বেশ কিছু উইপোকা ছারপোকা আমাদের ওয়ার্ডে রয়েছে। হয়তো আমরা আরো বড় ধরনের অভিযান করে এই বিষয়ে আরো বেশি সংশোধনের চেষ্টা করব। প্রতিদিন পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 200 থেকে 300 রোগী চিকিৎসা নিতে যান। সময় সংবাদ, পটুয়াখালী। পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 86 জন। বিস্তারিত জানাতে জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া নিশ্চয় শুনতে পাচ্ছেন? পিরোজপুরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় নতুন করে পিরোজপুর জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবগুলি মিলিয়ে প্রায় 40 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। এবং বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবগুলো মিলিয়ে ভর্তি রোগীর সংখ্যা 86 জন। এবছর হাসপাতালে পিরোজপুর জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব মিলিয়ে প্রায় 1536 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে হাসপাতাল সূত্রে আমরা এমনটি জানতে পেরেছি। হাসপাতালে যে কর্তব্যরত চিকিৎসক রয়েছে এবং যে সিভিল সার্জন রয়েছে তার সাথে আসলে কথা বলে জানতে পেরেছি যে আসলে মাঝে কিছুটা ডেঙ্গুর রোগীর সংখ্যা কম ছিল, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ সেই রোগী আবার বৃদ্ধি পেয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। তবে তারা বলেছেন যে পিরোজপুর জেলা হাসপাতাল 100 শয্যার হাসপাতাল, এই 100 শয্যার হাসপাতালে আজকে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা রয়েছে 302 জন। তো প্রায় ধারণ ক্ষমতার থেকে 3 গুণ রোগী ভর্তি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং নার্স চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে, তারা এমনটি বলেছেন। তো তারা তাদের সাধ্যমতো রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন এমনটি তারা জানিয়েছেন। তো পিরোজপুর জেলা হাসপাতালে যে ধারণ ক্ষমতা তার থেকে 3 গুণ রোগী ভর্তি থাকায় কিছুটা স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তো পিরোজপুর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর এই ছিল আমার কাছে সর্বশেষ। দেখছেন সকালের সময়। আরও কঠিন হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান, না যুদ্ধ না শান্তি। পরিস্থিতি কাটাতে সমঝোতার কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন নিষেধাজ্ঞা আর হরমুজ সংকটে ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে রিয়ালের। পেজেশকিয়ানের দাবি, অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তার দিক দিয়ে ইরান এখন পূর্ণমাত্রায় যুদ্ধরত। অন্যদিকে হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের দেয়া সেবার বিনিময়ে অর্থ পরিশোধের আইনে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। গত 1 বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ বাড়ানোর দাবি তেহরানের। কাটছেই না ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দাবি, তেহরান এখন পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে টানাপোড়েনে চাপে পড়েছে দেশটির অর্থনীতি। পেজেশকিয়ান জানান, বিভাজন নয়, জাতীয় ঐক্য ধরে রেখেই এ সংকট মোকাবিলা করতে চায় ইরান। যুদ্ধ আর নিষেধাজ্ঞার কবলে ইরানের মুদ্রা রিয়ালের পতন ঠেকানো যাচ্ছে না। রোববার খোলা বাজারে দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ডলারের বিপরীতে রিয়ালের দর। বিশ্লেষকরা জানান, তেল রফতানির গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে কার্যত নৌ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি। চলমান সংঘাতের মধ্যে না যুদ্ধ না শান্তি পরিস্থিতি থেকে বের হতে জুনে সই হওয়া সমঝোতা স্মারককেই সবচেয়ে কার্যকর পথ বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে 60 দিনের সময়সীমা শেষ হলেও পারমাণবিক কর্মসূচি ও বিশেষ করে কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় চালু করা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি। পেজেশকিয়ান জানান, দীর্ঘস্থায়ী অচলাবস্থায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, আর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তেলের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি
রপ্তানিও কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নিষেধাজ্ঞাকে পুরানো মার্কিন চাপ প্রয়োগের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সামরিক হুমকির পর আবার নিষেধাজ্ঞায় ফেরা প্রমাণ করে ওয়াশিংটন সংকটের সমাধান খুঁজে পাচ্ছে না। এদিকে সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত 1 বছরে দেশটির অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন দ্বিগুণ হয়েছে। কিছু কৌশলগত অস্ত্রের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি। কাকুলি আখতার, সময় সংবাদ। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চল। রোববার মধ্য গাজার জাওয়াইদায় ইসরায়েলের বিমান হামলায় প্রাণ গেছে 4 বছরের শিশুসহ অন্তত 3 জনের, আহত আরও অনেকে। এছাড়া নুসৈরাত শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার খান ইউনিসেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। খাবার, পানি আর অক্সিজেন সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ে যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দারা। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। স্থানীয় সময় রোববার মধ্য গাজার জাওয়াইদায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ হতাহত হন বেশ কয়েকজন। নুসৈরাত শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার খান ইউনিসের কাছেও বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। হামাসের অভিযোগ, এসব হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। গেল অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। হামলায় বিপর্যস্ত গাজায় মানবিক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিসংঘের হিসাবে প্রায় 14 লাখ মানুষ, অর্থাৎ গাজার 67% জনগোষ্ঠী তীব্র খাদ্য সংকটে রয়েছে। প্রায় 10% মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। বাস্তুচ্যুত পরিবারগুলোর বড় অংশকে নির্ভর করতে হচ্ছে অনিয়মিত ত্রাণ ও দাতব্য রান্নাঘরের খাবারের ওপর। পর্যাপ্ত পানি না থাকায় 1 গ্লাস পানিও ভাগ করে খেতে হচ্ছে অনেক পরিবারকে। ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে চিকিৎসা ও অক্সিজেনের সরবরাহ। অক্সিজেন স্টেশনগুলোর সক্ষমতা কম হওয়ায় ঝুঁকিতে অপরিণত নবজাতক ও গুরুতর অসুস্থ রোগী। যুদ্ধবিরতি টিকিয়ে রাখার পাশাপাশি ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কাকুলি আখতার, সময় সংবাদ। সকালের সময়। আসন্ন এশিয়ান গেমসে শুধু অংশগ্রহণই নয়, পদক জয়ের মানসিকতা নিয়ে অ্যাথলিটসদের লড়াইয়ের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়ে অংশগ্রহণকারী ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচের ভূমিকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা করে বিভিন্ন ফেডারেশনকে এ বিষয়ে সতর্ক করেন আমিনুল হক। এশিয়ান গেমসের 20তম আসর বসতে যাচ্ছে জাপানে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর দেশটির আইচি ও নাগোয়া শহরে বসবে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস আসর। এবারের আসরে মোট 22টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। অংশগ্রহণকারী ডিসিপ্লিনের ফেডারেশন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গেল এশিয়ান গেমসে 17টি ইভেন্টে বাংলাদেশের মোট 180 জন অ্যাথলিট অংশ নিলেও পদক আসে শুধু ক্রিকেট থেকে। নারী ও পুরুষ বিভাগে বাংলাদেশ ব্রোঞ্জ জিতলেও হতাশ করেন অন্যান্য অ্যাথলিটরা। তবে এবারের আসরে শুধু অংশগ্রহণ নয়, আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক ছিনিয়ে আনার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর, যার জন্য যোগ্যতা ও পারফরমেন্সের ভিত্তিতে দল নির্বাচনের নির্দেশনা দেন তিনি। আমাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ করা না, আমাদের লক্ষ্য হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে আমাদের পদক নিশ্চিত করা। বছরব্যাপী আমরা আমাদের যে সিলেক্টিভ যে স্পোর্টস ইভেন্টগুলো থাকবে সেই ইভেন্টগুলোকে আমরা বছরব্যাপী ট্রেনিং সেশনের ভিতরে রাখবো আমাদের ক্রীড়াবিদদেরকে। পদক জয়ের জন্য প্রয়োজন পর্যাপ্ত অনুশীলন ও সুযোগ সুবিধা, যা নিশ্চিতে ফেডারেশনগুলোকে তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচের ভূমিকায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সমালোচনা করে বিভিন্ন ফেডারেশনকে এই বিষয়ে সতর্ক করেন আমিনুল হক। আমি কখনোই আশা করব না যে আপনারা কোনো ক্রীড়াবিদ হয়ে বা কোনো ফেডারেশনের দায়িত্বশীল জায়গায় থেকে আপনারা নিজেদেরকে কোচ হিসেবে আপনারা নিজেদেরকে সেই বাইরে নিয়ে যান বা বাইরে সেই বিদেশ ট্যুরে যান বা কোচ হয়ে সেই টিমের সাথে আপনারা অংশগ্রহণ করেন, সেটা আমরা কখনোই চাইবো না। আমাদের যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সে বিষয় নিয়ে আপনারা অবশ্যই সজাগ থাকবেন। আন্তর্জাতিক অঙ্গনের সাফল্য পেতে হলে ভালো কোচের বিকল্প নেই, যার জন্য ফেডারেশনগুলোকে ভালো কোচ নিয়োগের নির্দেশ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে সারা বছর অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন আমিনুল হক। ফাহিম ইসলাম,
সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গাদের দখলে উখিয়া টেকনাফ, 33টি ক্যাম্প ঘিরে বেড়েছে অপরাধ। নানামুখী সংকটে স্থানীয়রা, মিয়ানমারের টালবাহানায় কাটছে না প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা। শর্ত পূরণ করে নিজ জেলায় বদলের সুযোগ, প্রথমবারের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে আবেদন। সফটওয়্যার জটিলতায় চরম ভোগান্তি। এবং অবশেষে উচ্চ আদালতে নিষ্পত্তি হতে যাচ্ছে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা। বিচারিক আদালতে দেয়া 16 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না জানা যাবে আজ। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিয়া সোহরাওয়ার্দী। রুদ্র, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।